সবাইকে শুভেচ্ছা। বাসমেনার বিশেষ বুলেটিনে আমি আপনাদের সাথে আছি জায়েদ সরওয়ার সোহেল। দর্শক সকলেই জানেন যে আজ সকালে একটু আগে কাদের মোল্লার যে রিভিউ পিটিশনটি সুপ্রিম কোর্টে ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে উচ্চ আদালত কর্তৃক। আর তারপর থেকে কি পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতি কি ছিল এসব বিষয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ বুলেটিন। এছাড়াও থাকবে আমাদের সাথে কক্সবাজার শহরের সার্বিক পরিস্থিতিও আমরা আপনাদের জানাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি ঢাকা সুপ্রিম কোর্ট বারে রয়েছেন আমাদের একজন আইনজীবী ব্যারিস্টার নওরুজ এম রাসেল। আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে অবস্থাটা আপনাদের জানাবো। নওরুজ রাসেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভয়েস মেরিনের পক্ষ থেকে। আপনি কি আমাদের বলবেন যে আজকে সকালে ঠিক কয়টার দিকে এই কাদের মোল্লার যে রিভিউ পিটিশনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং সেখানে বিচারপতি কি বলেছে? জি, ধন্যবাদ। ধন্যবাদ যে ওখানে অ্যাপিলেট ডিভিশনে আপনারা জানেন যে রিভিউ পিটিশনের দরখাস্ত নিয়ে গতকাল থেকে শুনানি শুরু হয়েছিল। মূলত পরশুদিন যে কাদের মোল্লা ফাঁসি দেওয়ার কথা ছিল সেদিনই ওরা সন্ধ্যায় রিভিউ পিটিশন দাখিল করে এবং চেম্বারটা এটা স্থগিত করে কাদের মোল্লা ফাঁসি কার্যকরটা স্থগিত করে পরের দিন সকাল 10টা পর্যন্ত। এবং পরের দিন টেকনিক গতকালকে এটা শুনানি শুরু হয় রিভিউ পিটিশনে। এবং প্রথমে এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব যে প্রশ্ন উত্থাপন করেছে যে আদৌ রিভিউ গ্রহণযোগ্যতা আছে কিনা, রিভিউটা আদৌ মেনটেনেবল কিনা। রিভিউ শুনানি রিভিউ মেরিটে যাওয়ার আগে রিভিউ আদৌ শুনানি স্কোপ আমাদের এই আইসিটি অ্যাক্টে যেমন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে এই রিভিউ শুনানি অ্যাক্টে আছে কিনা সেটা আগে আমরা পর্যালোচনা করার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব। সেই হিসাবে আগে রিভিউ পিটিশন শুনানি অ্যাপিলেট ডিভিশন আছে কিনা সেই হিসাবে অ্যাটর্নি সাহেব বলেছিলেন যে যেহেতু এটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল হিসেবে অ্যাপিলেট কোর্ট হিসেবে কাজ করেছে, অ্যাপিলেট কোর্ট অ্যাপিলেট ডিভিশন নট এজ এ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হিসেবে কোনো কাজ করে নাই। এবং এটা এই আপিলটা যেটা করা হয়েছিল কাদের মোল্লার রায়ে ট্রাইব্যুনাল রায়ের এগেইনস্টে সেটা করা হয়েছিল আইসিটি অ্যাক্টের সেকশন 21 এর আন্ডারে। সুতরাং যেহেতু আইসিটি অ্যাক্টের সেকশন 21 এর আন্ডারে যেহেতু অ্যাপিল করা হয়েছিল সেখানে আর্টিকেলের সংবিধানের আর্টিকেল 103 আন্ডারে আর্টিকেল 103 আন্ডারে এটা আপিল করা হয় না। সুতরাং সেখানে রিভিউর প্রশ্ন আসতে পারে না। কিন্তু আব্দুল সাহেব আব্দুল রাজ্জাক অন বিহাফ অফ কাদের মোল্লা যিনি রিপ্রেজেন্ট করেছেন কাদের মোল্লার পক্ষের আইনজীবী, তিনি বলতে চেয়েছিলেন না যেহেতু এটা অ্যাপিলেট ডিভিশনেই শুনানি হয়েছে সুতরাং এখানে রিভিউ অ্যাক্টের অটোমেটিক্যালি ইনহেরেন্ট পাওয়ার হিসেবে আসবে। কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব তার বক্তব্যে আবার থেকে উনি করেছে যেহেতু আপিলটা হয়েছে সেকশন 21 আইসিটি অ্যাক্টের আন্ডারে সুতরাং এখানে কোনোভাবেই অ্যাপিলেট ডিভিশনের এই সংবিধান এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবং উনি এই ব্যাপারে আবার আর্টিকেল 47 অফ দা বাংলাদেশ কনস্টিটিউশন সেটাও এখানে রেফারেন্স হিসেবে দিয়েছে। সেখানে বলেছে আইসিটি অ্যাক্টের কোনো ব্যাপারে অন্তর্বর্তীকালীন অথবা কোনো ব্যাপারে একমাত্র আইসিটি অ্যাক্ট এখানে যেভাবে বলা হচ্ছে সেভাবে অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ অন্য কোনো অ্যাপ্লিকেশন অথবা পিটিশন এই আইসিটি অ্যাক্টের আন্ডারে দেওয়া যাবে না। এটা আমাদের সংবিধানে আর্টিকেল 47 এটা আবার এটা উল্লেখ করা আছে। সেই হিসাবে এটা রিভিউ পিটিশন এখানে অ্যাপ্লিকেবল হবে না, মেনটেনেবল হবে না। আচ্ছা, আমরা যেটা জানি যে নওরুজ রাসেল, আমরা যেটা জানতে চাচ্ছি যে বিচারপতি খুব এক লাইনে তার রায় ঘোষণা করেছেন, সেই রায়টি কিরকম ছিল? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি প্রশ্ন আবার করবেন চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পেরেছি যে বিচারপতি খুব কম সময়ে রায়টা ঘোষণা করেছেন আদালতে। রায়টা কিরকম ছিল, মানে সিদ্ধান্তটা কিরকম ছিল? না, যেহেতু এটা ডিসমিসাল করা হয়েছে সুতরাং বিচারপতিরা 2 দিন ধরে এই দুই পক্ষের শুনানি শুনেছে ধৈর্য সহকারে এবং ওনারা শুনানি দেওয়া হওয়ার পর ওনারা অ্যাডজার্ন 15 মিনিটের জন্য অ্যাডজার্ন করেন শুনানি এবং 5 জন বিচারপতি সেখানে 5 জন নিজেদের মধ্যে আলোচনা করে আবার ওনারা আবার আজকে উঠেন ঠিক 12টার দিকে উঠে তখন ওনারা একটা অর্ডার দেন। এটা সাধারণত
আপিলের বিভাগ এইভাবেই অর্ডার দিয়ে থাকে যে ওনারা একটা অর্ডার দিয়ে দেন এবং পরবর্তীতে একটা রিটেন যাবেন সেই ওভারঅল আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, তাহলে সেই ওভারঅল অর্ডারটা কি দিয়েছে আপনি কি আমাদের জানাবেন? ওনারা এক অক্ষরে শুধু বলা যাচ্ছে ডিসমিসাল অফ দ্য অ্যাপ্লিকেশন, ডিসমিসাল অফ দ্য অ্যাপ্লিকেশনস। ডিসমিসাল অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রিভিউ, জাস্ট ওনারা এক কথায় এক সেন্টেন্স এটা কমপ্লিট করেছে এবং ওনারা পরবর্তী লিস্টের পরবর্তী শুনানির জন্য আবার ইয়েতে করেছে, লিস্টের পরবর্তী আইটেম অন্য বিষয়ে শুনানি প্রসিড করার জন্য পরবর্তী আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছে। নট এই ব্যাপারে ওনারা ফার্দার কোনো কমেন্ট করেন। এই ব্যাপারে আর কোনো ফার্দার কমেন্টস করেনি। তাহলে আমরা যেটা জানি যে আদালতের এই রায়টি যদি এই আদালতের এই সিদ্ধান্তটি যদি জেলখানায় অথবা সরকারের কাছে পৌঁছে তারপরে ফাঁসির ব্যাপারে সিদ্ধান্ত হবে, এটা তার আগে হবে না। তাহলে এটা আরো কয়েকদিনের সময় সাপেক্ষ ব্যাপার না, এটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার না, কারণ এখানে অন মেরিট রিভিউ অন মেরিট এটা কারণে এটা মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে অনলি, মানে আদৌ রিভিউ করা যাবে কি যাবে না এটা খুব সংক্ষিপ্ত একটা আদেশ আকারেই এটা লিখিত আকারে বের হয়ে যাবে, হয়তো আজকে কালকের মধ্যে সম্ভব, এবং এই ডিসিশনটা আনইউনিভার্সলি হয়েছে। সবচেয়ে ব্যাপার হলো এই ডিসিশনটা হয়েছে সকল 5 জন জাতি একমত অনুযায়ী এটাকে করেছে। যদিও আমরা জানি কাদের মূল্য আপিল যখন শুনানি হয়েছিল তখন 4:1 ইয়েতে ফাঁসি 4 জন জাজ ফাঁসি পক্ষে রায় দিয়েছেন, একজন জাজ যাবজ্জীবনের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু রিভিউ যে ব্যাপারে ওনারা আনইউনিভার্সলি অর্থাৎ একমত হয়েই ওনারা রায় দিয়েছেন এবং এটা খুব সংক্ষিপ্ত একটা অর্ডার হবে, যেহেতু একটা প্রিলিমিনারি গ্রাউন্ডে হয়তো 2-3-4 লাইনের মধ্যে এই অর্ডারটা সংক্ষিপ্ত আকারে এটা প্রকাশ হবে, যেটা অনলাইনে এটা পর্যালোচনা করা হয়। আর রিভিউ পিটিশনের সময় কয়জন জাজ সেখানে ছিল, বিচারপতি কয়জন ছিলেন? 5 জন বিচারপতি ছিলেন, আমাদের প্রধান বিচারপতি সাথে আরো 4 জন আপিল বিষয়ে জাজ সেখানে উপস্থিত ছিলেন। ধন্যবাদ নওরুজ রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা চেষ্টা করব আবারও এরকম কোনো বিষয়ে আপনার কাছে আপনার সাথে যুক্ত হব। তো আমাদের ভয়েস মেইনের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনছিলেন ব্যারিস্টার নওরুজ এম রাসেল চৌধুরীর বক্তব্য। তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে অবস্থান করছে, তার চেম্বার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সুপ্রিম কোর্টের বার ভবনের যে চেম্বারটি রয়েছে সেখান থেকে যুক্ত হচ্ছিলেন এবং তিনি আমাদের জানাচ্ছিলেন যে মাত্র একটি লাইনেই বিচারপতিরা কাদের মোল্লার যে বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেছেন এবং আমরা যেটা জানি যে তাহলে এই সিদ্ধান্তটি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তারপর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এই যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াগুলো তৈরি করতে যে সময়টা দরকার এই সময়টা পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও আমরা যেটা জানি যে এই রায় ঘোষণার পর থেকে কক্সবাজারের পরিস্থিতি কিছু স্বাভাবিক থাকলেও আমরা একটু আগে যেটা আমরা এই লাইভ চলাকালে এই সরাসরি সম্প্রচার চলাকালেও আমরা মিছিলের আওয়াজ শুনতে পেয়েছি, চারিদিকে মিছিল হচ্ছে বলে আমরা জেনেছি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের আরেক সহকর্মী রয়েছে আরজ ফারুকের সাথে আমরা চেষ্টা করব যে যুক্ত হতে কক্সবাজারের পরিস্থিতি জানার জন্য। দর্শক, এই ছিল আমাদের বিশেষ বুলেটিন। আমরা 5 মিনিট পরে আবার আরজ ফারুকের সাথে যুক্ত হচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।